বন্ধুরা, তোমরা দেখছো কম্পিটিটিভ ম্যাথ বাংলা। এটা আমাদের পার্সেন্টেজ ক্লাস 4। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ কারণ আমরা সলভ করব এখানে 10টা নতুন প্রশ্ন, যেগুলো সরাসরি কম্পিটিটিভ এক্সামে আসে। আমি চেষ্টা করব প্রতিটি প্রশ্নের শর্ট ট্রিক আর ইজি মেথড দিয়ে বোঝাতে, যাতে এক্সামে তোমাদের টাইম সেভ হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। বলছে একটি পণ্যের মূল্য 18% বৃদ্ধি পেল। রাহুল চায় তার মোট খরচ আগের মতোই রাখতে, তাহলে তাকে তার ব্যবহারের পরিমাণ কত শতাংশ কমাতে হবে। বলছে ইফ দ্য প্রাইস অফ আ কমিউডিটি ইনক্রিজড বাই 18%, রাহুল ওয়ান্টস টু কিপ হিজ টোটাল এক্সপেন্ডিচার দ্য সেম অ্যাজ বিফোর, বাই হোয়াট পার্সেন্ট মাস্ট রিডিউস হিজ কনজামশন। 18% প্রাইস বেড়েছে, তাই তো? ফ্র্যাকশনে কনভার্ট করলে 9/50, অর্থাৎ 50 টাকায় 9 টাকা বেড়েছে। যদি কনজামশন কমাতে হয়, কারণ প্রাইস যখন বাড়বে কনজামশন তখন কমবে, আবার যখন প্রাইস কমবে তখন আমাদের ব্যবহার বাড়বে। প্রাইস আর কনজামশনের মধ্যে সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন। কনজামশন তাহলে কতটা কমাতে হবে? 9 কমাতে হবে। কতটার ভেতরে 9 কমাতে হবে? 59-এর ভেতরে 9 কমাতে হবে। তাহলে 100-র মধ্যে কত কমাতে হবে সেটাই পার্সেন্টেজ। 900/59। যদি আমরা 60 দিয়ে 900কে ভাগ করি, তাহলে 60কে 60, হাতে থাকে 305, 5×7 300। যদি আমরা 60 দিয়ে 900কে ভাগ করি তবে উত্তর আসছে 15, কিন্তু এখানে 59 বলেছে, তাহলে উত্তরটা 15 থেকে কিছুটা বাড়বে। 15 থেকে কিছুটা অপশানে আছে, অপশান সি 15.25। তাহলে 900কে 59 দিয়ে ভাগ করলে উত্তর হবে 15.25%। আর অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে মুভ করি। বলছে একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয়, সেই সময়কে 25% কমাতে হলে চালককে গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। বলছে a car takes a certain time to cover a fixed distance. By what percentage should the driver increase the speed to reduce the time by 25%? আমরা সবাই জানি স্পিড যদি বাড়াই আমরা গাড়ির, তাহলে যেতে যে সময়টা লাগবে সেই সময়টা কম লাগবে, তাই তো? সিমিলারলি যখন আমরা স্পিড কমাবো তখন সময় আমাদের বেশি লাগবে যেতে। তাহলে এখানে বলেছে রিডিউস দ্য টাইম বাই 25%। টাইমকে 25% কমানোর জন্য স্পিড কত বাড়াতে হবে? টাইম 25% কমাতে হবে, অর্থাৎ -1/4। তাহলে স্পিড বাড়াতে হবে 4-এ 1 ইউনিট কমাতে হবে, 4 ইউনিটে 1 ইউনিট কমাতে হবে। তাহলে স্পিড বাড়াতে হবে 1 ইউনিট। কত ইউনিটে? 3 ইউনিটে, কারণ এখানে মাইনাস আছে। এই ফ্র্যাকশনটাকে যখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করবো তখন কত পার্সেন্ট হবে? 33.33%। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 30% কমানো হলে আয়তন অপরিবর্তিত রাখতে উচ্চতা কত শতাংশ বাড়াতে হবে। ইফ আ রেডিয়াস অফ আ সিলিন্ডার ইজ ডিক্রিজড বাই 30%, দেন বাই হোয়াট পার্সেন্ট মাস্ট দ্য হাইট বি ইনক্রিজড সো দ্যাট দ্য ভলিউম রিমেন্স সেম। সিলিন্ডারের ভলিউমের সূত্রটা কি? ভলিউম ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। আর এই ভলিউমটা কি? একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আর স্কোয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু হাইট। এখানে বলেছে রেডিয়াস 30% কমাতে, তাহলে প্রথম ক্ষেত্রে যদি রেডিয়াস 100 হয়, পরের ক্ষেত্রে হবে 70। তাহলে 0 0 কেটে দিলে প্রথম ক্ষেত্রে 10 হলে পরের ক্ষেত্রে হবে 7। রেডিয়াসের স্কোয়ার ইনভার্সলি প্রপোর্শনাল টু হাইট হবে। রেডিয়াসের স্কোয়ার কী হবে? 100:49। আর হাইট তাহলে কী হবে? ইনভার্স হবে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে, মানে 49 এদিকে আসবে আর 100 ওই দিকে যাবে। এর বলছে উচ্চতা কত শতাংশ বাড়াতে হবে।
আগে ছিল 49, হয়েছে 100, বেড়েছে কত 51 আউট অফ কত 49-এ। তাহলে 100ই কত সেটাই আমাদের মান বের করতে হবে, তাই তো। 49-এর 100% হচ্ছে 49 নিজে, আর 100-এর ওপরে দুটো অপশন আছে। যেহেতু 51 49-এর থেকে বড়, তাহলে পার্সেন্টেজ কিন্তু 100%-এর থেকে বেশি হবে। 100%-এর ওপরে দুটো অপশন আছে, একটা হচ্ছে 104, একটা হচ্ছে 121। 104% যদি 100% 49 হয়, 100% ইজ ইকুয়াল টু যদি হয় 49, তাহলে 4% কত হবে দেখা যাক। 49/100 ইন্টু 4, 4 25, 1 পয়েন্ট সামথিং 25, 1.24/25। আর 10% কত হবে, 10% হবে 4.9, কিন্তু 110% ইকুয়াল টু কত হবে 49 প্লাস 4.9 ইজ ইকুয়াল টু 53/9। তাহলে অপশন, যেহেতু আমার 51 লাগবে, তাহলে আমার 100% আর 110%-এর মাঝে কোনো একটা অপশন হবে। যেহেতু অপশন সিতে 104% আছে, এটাই কারেক্ট অ্যান্সার হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একজন সরকারি কর্মচারী তার আয়ের 68% ব্যয় করে। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 12% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয়ের শতকরা কত বৃদ্ধি হবে? বলছে গভর্নমেন্ট সার্ভেন্ট স্পেন্ড 68% অফ হিজ ইনকাম। If his income increased by 20% and his expenditure increased by 12%, then find the percentage increase in his savings. Income is equal to savings plus expenditure. ইনকাম অর্থাৎ আয় ইজ ইকুয়াল টু সেভিং অর্থাৎ সঞ্চয় প্লাস এক্সপেন্ডিচার খরচ। প্রথম ক্ষেত্রে যদি আমি ধরি, বলছে একজন সরকারি কর্মচারী তার আয়ের 68% ব্যয় করে। 100 টাকা যদি সে আয় করে, 68 টাকা সে ব্যয় করে, তাহলে তার সেভিংস কত টাকা হয়? 100 থেকে 68 বাদ দিলে 32 টাকা তার সেভিংস হয়। এবার বলছে যদি তার আয় 20% বৃদ্ধি হয়, আয় যদি 20% বাড়ে, 120% মানে 20 বাড়বে, 120 হবে আয়। আর বলছে তার ব্যয় যদি 12% বাড়ে, 68 ছিল 12% বাড়বে, তাহলে 68-র 12 কত হয় দেখা যাক। 68-র 12% ইজ ইকুয়াল টু 8 বারং 96, 6 হাতে থাকে 9, 6 বারং 72 আর 9 81, দশমিকের দুটো ঘর পরে বসবে, তাহলে 68 প্লাস 8.16 ইজ ইকুয়াল টু 76.16। তাহলে সেভিংস কত হবে? সেভিংস হবে 120, যেটা আয়, সেখান থেকে ব্যয়টাকে মাইনাস করতে হবে 84, 43, তাই তো 43.84 সেভিংস হবে। নতুন সেভিংস হচ্ছে 43.84। বলছি দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইজ সেভিংস। আগে ছিল 32, বেড়েছে 43.84, কত বেড়েছে? 11.84 বেড়েছে, তাই তো 11.84 বেড়েছে, তো কতই বেড়েছে 32-তে, তাহলে 100 কত বাড়বে? দশমিকের জন্য দুটো শূন্য কেটে দিলাম, দশমিক করে তুলে দিলাম, 4 দিয়ে কাটলে 8, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 3 8 4 নং 36, 2 4 4 6 24, 8 দিয়ে কাটলে 3 8 24, 7 8 56, 37%। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে রাহুল তার মাসিক আয়ের 25% বাড়ির খরচে, 20% বই কেনায় এবং 15% পোশাকে খরচ করে, বাকি টাকা সে সঞ্চয় করে। মাস শেষে সে দেখে তার সঞ্চয় হয়েছে 10,800 টাকা। তার মাসিক আয় কত? বলছে রাহুল স্পেন্ডস 25% of his monthly income on household expenses, 20% on books and 15% on clothes. He saves the remaining amount at the end of the month.
হি ফাইন্ডস দ্যাট his savings are 10,800. ফাইন্ড দ্য মান্থলি ইনকাম। তাহলে রাহুলের এক্সপেন্ডিচার বা খরচ কত পার্সেন্ট? 25 প্লাস 20 45, 45 আর 15 60%। তাহলে রাহুলের সেভিংস কত পার্সেন্ট? রাহুলের সেভিংস হবে 40%। আর এই 40%-এর মান বলে দিয়েছে 10,800। তাহলে ফাইন্ড দ্য মান্থলি ইনকাম। মান্থলি ইনকাম কত? 100%। 100%-এর মান কত বলেছে? 4 দুগুণে 8, 2 আর 4 সাথে 270, 200 27,000। তাহলে রাহুলের মান্থলি ইনকাম আছে 27,000। বলছে রাহুল তার সঞ্চয়ের 18% বৃদ্ধাশ্রমে দান করে, 27% অনাথ আশ্রমে দান করে এবং 25% চিকিৎসা সহায়তার জন্য ফাউন্ডেশনে দান করে। বাকি যে টাকা থাকে তা হলো ₹6,000, যা সে ব্যাংকে জমা করে, তার মানে তার সেভিংস। যদি তার বেতনের 50% সে সঞ্চয় করে, তবে রাহুলের মোট বেতন কত? বলছে রাহুল ডোনেটস 18% of his savings to an old age home, 27% to an orphanage, and 25% to a medical health foundation. The remaining amount of ₹6,000 is deposited in a bank. তাহলে দেখি রাহুল কত পার্সেন্ট ডোনেট করে। 18, 27, 25, 27 আর 25, 52 আর 18, 70%। রাহুল 70% ডোনেশনে দেয়। 70% যদি রাহুল ডোনেশনে দেয়, তাহলে তার কাছে বাকি থাকে আর 30%। এই 30%-এর মান বলে দিয়েছে 6,000 টাকা। 200, যা সে ব্যাংকে জমা রাখে। যদি তার বেতনের 50% হয়, তাহলে তার বেতন কত? এটা যদি তার সেভিংসের 30%, সে সেভিংসের 70% দান করে, 30% সে সঞ্চয় করে। এবার টোটাল সেভিংস কত? তাহলে সেভিংস ইন্টু 100%। টোটাল সেভিংস কত টাকা? 30%। 100%-এর মান হবে 20,000 টাকা। আর এখানে বলে দিয়েছে যদি তার বেতনের 50% সঞ্চয় হয়, তাহলে এইটা ইনকামের 50% ইজ ইকুয়াল টু, যদি হয় 20,000 টাকা, তাহলে তার মোট ইনকাম কত? ইনকাম ইন্টু 100% ইজ ইকুয়াল টু 40,000 টাকা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে একটি গ্রামের মোট জনসংখ্যা ছিল 12,000। এক বছরে পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা 4% বৃদ্ধি পায়। এর ফলে মোট জনসংখ্যা হয়ে যায় 12,720। তাহলে বৃদ্ধির আগে গ্রামের পুরুষের সংখ্যা কত ছিল? দ্য পপুলেশন অফ আ ভিলেজ ওয়াজ 12,000. In 1 year, the number of males increased by 10% and the number of females increased by 4%. As a result, the total population became 12,720. What was the number of males in the village before the increase? 10% male plus 4% female is equal to 720। কারণ 10% মেল, 10% পুরুষের সংখ্যা বেড়েছে, 4% মহিলার সংখ্যা বেড়েছে এবং টোটাল সংখ্যা বেড়েছে 720 জন। তাহলে হিসেব করে দেখি, যদি আমাদের শুধুমাত্র 10% পুরুষ এবং 10% মহিলা বাড়ত, কত হতো? 10% মেন প্লাস 10% ফিমেল ইজ ইকুয়াল টু 100% মানে 12,000। তাহলে 10%-এর মান হবে 1200। কাটাকুটি করলে এটা কাটা গেল, প্লাস মাইনাস 6% অফ ফিমেল ইজ ইকুয়াল টু
480, হ্যাঁ 6 দিয়ে কাটলে 480 রে 6 8 48 80, তাহলে 100% ফিমেল অর্থাৎ মহিলার সংখ্যা 8000 জন। কি বলেছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মেলস, মেলসের সংখ্যা চেয়েছে। তাহলে টোটাল মানুষ ছিল 12,000, সেখান থেকে ফিমেলের সংখ্যা বাদ দিলে মেলের সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে মেল কত হবে, 4000। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি স্কুলে ছেলে ও মেয়েদের অনুপাত 8:5 যদি 60% ছেলে এবং 80% মেয়ে বৃত্তি পায়, তবে কত শতাংশ শিক্ষার্থী বৃত্তি পায় না? In a school, the ratio of boys to girls is 8:5. If 60% of boys and 80% of the girls receive scholarship, then what percentage of students do not receive scholarship? Boys to girls ratio 8:5, এটা 800 করে দিই, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। এটা 500 করে দিই। If 60% of the boys scholarship পায়, স্কলারশিপ পায় কতজন, বলছে 60% অফ বয়েজ আর 80% অফ গার্লস, দেন আর আমাদের চেয়েছে যারা স্কলারশিপ পায় না। ডোন্ট গেট স্কলারশিপ এমন কতজন আছে? 60% হলে তাহলে আর 40% এমন আছে যারা স্কলারশিপ পায় না। আর মেয়েদের মধ্যে 80% যদি স্কলারশিপ পায়, তাহলে 20% লোক এমন আছে যারা স্কলারশিপ পায় না। তাহলে স্কলারশিপ পায় না কতজন হিসেব করা যাক। 840%, 4 32, 320 জন স্কলারশিপ পায় না। আর এখানে 100 জন স্কলারশিপ পায় না। তাহলে টোটাল পায় না, স্কলারশিপ পায় না 420 জন আউট অফ কত, 800 প্লাস 500, 1300। 100 এর ভেতরে কত পার্সেন্ট, 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, 13কে 13, 13কে 13, 13 দুগুণে 3 13 39, 30, 13 দুগুণে 26, 32 পয়েন্ট সামথিং। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে একটি জেলার মোট জনসংখ্যা 48,000, 4,80,000, যার মধ্যে 2,40,000 জন পুরুষ, মোট জনসংখ্যার 84% শিক্ষিত। যদি 60% পুরুষ শিক্ষিত হয়, তবে কত শতাংশ নারী শিক্ষিত? বলছে দ্য টোটাল পপুলেশন অফ আ ডিস্ট্রিক্ট ইজ 4,80,000, out of which 2,40,000 are males. 84% of the total population is literate. Total population 4,800, 2,40,000 are males, 84% of the total population is literate. If 60% of males are literate, then what percentage of females are literate? Male is to female. মেল 2,40,000 হলে ফিমেলও 2,40,000, তাহলে 1:1 হিসেবে সুবিধার্থে আমরা 100 ধরে নিই। বলছে 84% অফ দ্য টোটাল পপুলেশন ইজ লিটারেট। ইফ 60% মেলস আর লিটারেট, তাহলে লিটারেট আগে হিসেব করে নিই। মেলে বলেছে 60% লিটারেট, ফিমেলের লিটারেট ধরে নিলাম আমরা এক্স। আর ওভারঅল কত বলে দিয়েছে, ওভারঅল বলেছে 84% লিটারেট, ওভারঅল 84% লিটারেট। এই 0 কেটে দিই, তাহলে 6, এবার হিসাব করা যাক। 60 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 84, তাই তো? 84 কত, 168, 168, যেখানে এক্স এর মান ইজ ইকুয়াল টু 108। ভুল হচ্ছে কিছু। আচ্ছা, আমরা যদি 100টাকে না কাটি, এখানে লিটারেট 60%, ওভারঅল লিটারেট 84% আউট অফ 200, 200 এর 84% ইজ ইকুয়াল টু 168।
বলছে পুরুষদের মধ্যে 60%, ও আচ্ছা, তাহলে পুরুষদের মধ্যে 100 জন পুরুষে 60% লিটারেট, তাহলে 60 জন লিটারেট বা শিক্ষিত, তাহলে বাকিটা মহিলারা শিক্ষিত, 108 জন মহিলা শিক্ষিত। আমার মনে হচ্ছে অঙ্কটায় কিছু একটা ভুল আছে, সম্ভবত অপশানে ভুল আছে হয়তো। এটা 108%ই হবে, তাহলে ফিমেলদের মধ্যে 108 ডিভাইডেড বাই 100, ফিমেলদের মধ্যে 108%ই লিটারেট হবে। বলছে একটি জেলার মোট জনসংখ্যা 4,50,000, যার মধ্যে 2,70,000 জন পুরুষ। মোট জনসংখ্যার 60% শিক্ষিত। যদি পুরুষদের 70% শিক্ষিত হয়, তবে মহিলাদের কত শতাংশ শিক্ষিত? আগের মতো সেম কোশ্চেন। বলছে দ্য টোটাল পপুলেশন অফ আ ডিস্ট্রিক্ট ইজ 4,50,000, out of which 2,70,000 are males. 60% of the total population is literate. If 70% of males are literate, then what percentage of females are literate? 4,50,000 জনের মধ্যে 2,70,000 জন যদি পুরুষ হয়, তাহলে মহিলা কতজন? মেন ইস টু ওমেন। মেন যদি হয় 27,000, 45 থেকে 27 বাদ দিলে 18, 27:18 ইজ ইকুয়াল টু 45। কাটাকুটি করলে 9 দিয়ে কাটলে 3 বার, 9 দিয়ে কাটলে 2 বার, তাহলে মেন ইস টু ওমেন ইজ ইকুয়াল টু 3:2। সুবিধার্থে 0 অ্যাড করে নিই, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। বলছে 60% অফ দ্য টোটাল পপুলেশন ইজ লিটারেট। লিটারেট ওভারঅল 60%। বলছে 70% মেলস আর লিটারেট, দেন হোয়াট পার্সেন্টেজ অফ ফিমেলস আর লিটারেট? আমি ধরে নিলাম যে ওমেনের X% লিটারেট, তাহলে ওভারঅল লিটারেট 300 আর 200 500, 500 60% ইজ ইকুয়াল টু 300 জন। আর মেনের লিটারেট হচ্ছে কি 300 জনের মধ্যে 70%, দ্যাট ইজ ইকুয়াল টু 210 জন। তাহলে ওমেন কতজন লিটারেট দেখা যাক। 300 থেকে 210 বাদ দিলে 90, এই 90 জন ওমেন লিটারেট। তাহলে ওমেন লিটারেটের পার্সেন্টেজ 90 জন আউট অফ 200। 0 কেটে দিলাম, থাকে 45%। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজ এই পর্যন্তই থাক, পরদিন আমরা আরও শিখব।